ডিয়ার স্টুডেন্ট, আমি পবিত্র। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল। তো তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি 2020 সালের WBPSC ক্লার্কশিপের প্রশ্নপত্র। কী সেই আলোচনা? ওই প্রশ্নপত্র যেটা নিয়ে এসেছি তার প্রধান আলোচনা হলো ম্যাথমেটিক্স পোর্শন, অর্থাৎ গণিতের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা নিয়েই আজকে আলোচনা করব। চলো দেখি কি আছে গণিতে। তো ফার্স্ট প্রশ্ন 41 নাম্বার। আচ্ছা, আলোচনার আগে পুনরায় একটু বলে দিই, আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, সেই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন ইনফরমেশন পেতে গেলে তোমাদের এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং সাথে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করতে ভুলো না। শেয়ার করো তোমাদের পরিচিতি যারা আছে তাদের সাথে। ওকে, তো চলো আজকের ফার্স্ট প্রশ্ন। 41 নম্বর প্রশ্ন বলছে, কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 500 টাকা, 5 বছরে সুদে মূলে 540 টাকা। এই যে সুদে মূল শব্দটা ব্যবহার করেছে, তো এই সুদে মূল শব্দের অর্থ হলো সুদ এবং আসল। ওকে, সুদ এবং আসল 500 টাকা 3 বছরে, আর 5 বছরের সুদ এবং আসল 540 টাকা। তাহলে এই যে 3 বছর আর 5 বছর, ভালো করে বোঝো, এই যে 3 বছর আর 5 বছর, এই দুটো বছর যে দিয়ে দিয়েছে তার মাঝখানে গ্যাপ কত? 2 বছর একদম। তাহলে 2 বছরে যদি আমরা ধরে নিই 2 বছরে এর সুদ কত, তাহলে 3 বছর আর 5 বছরের মধ্যে গ্যাপ 2 বছর, অর্থাৎ 3 আর 2 5, তাহলে 2 বছরের মধ্যে এদের সুদ হবে 500 টাকা আর 540 টাকার মধ্যে যে গ্যাপটা, তার মানে 40 টাকা। তাই তো, 540 থেকে 500 মাইনাস করলে 40 টাকায় হবে। তাহলে 1 বছরে কত হবে? অবশ্যই 20 টাকা। 2 বছরে যদি 40 টাকা সুদ হয়, 1 বছরে কত হবে? 20 টাকা অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্ক অনুযায়ী করব। তাহলে 3 বছর, এই 3 বছরের সুদ কত? 3 বছরের সুদ অবশ্যই 20 ইন্টু 3, মানে কত? অবশ্যই 60 টাকা। এটা সুদ বেরোলো 3 বছরে। চলো এইবার নেক্সট ধাপ কি করতে হবে দেখো, আমরা একটা সূত্রই জানি। কি করতে হবে? আই ইকুয়াল টু পিটিআই। এই সূত্রের মাধ্যমে আমরা সুদের হার বের করব। ঠিক আছে, আই মানে তোমরা জানো মোট সুদ, পি মানে আসল, টি মানে টাইম, আর ছোট হাতের আই যেটা, সেটা সুদের হার, বা আর বলতে পারো, এটা সুদের হার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটাকে আমরা কিভাবে সাজাবো? অবশ্যই এই আই, বড় হাতের আই যেমন আছে তেমন লিখবো, আর এইদিকে পি আর টি নিয়ে আসবো, তোমরা খুব ভালোভাবে জানো, তাই তো? আচ্ছা, এইবার চলে আসছি আমরা সাজাই। তাহলে মোট সুদ কত ছিল? আই হলো মোট সুদ 60 টাকা। ওকে, আচ্ছা, পি আসল কত? আচ্ছা, আসল দেখো, সুদ এবং আসল 3 বছর দিয়ে দিয়েছিল 500 টাকা। তাহলে সুদ যদি 60 টাকা বাদ যায় আসল থেকে, তাহলে আসল কত হবে? অবশ্যই 440 টাকা ইন্টু, আচ্ছা, টি টাইম, টাইম কত আছে? 3 বছর। চলো 3 বছর লিখে দিলাম। আচ্ছা, বাই 100 ইকুয়াল টু ছোট হাতের আই মানে সুদের হার। মনে রেখো, এই যে সুদের হার বা টাইম যাই বের করো, এই যে 100টা দিলাম, এই 100টা সর্বদা ব্যবহার করবে। ওকে, সুদের হার ব্যবহার করার ক্ষেত্রেও, টাইমের ক্ষেত্রেও, বা মোট সুদ ব্যবহার করার ক্ষেত্রেও এই নিচে 100টা লিখবে। ওকে, আচ্ছা, এবার কাটাকুটি করি। দেখো, এই শূন্য কেটে গেল। আচ্ছা, যদি কাটি 5 দুগুণে 10, 22 দুগুণে 44, এটা হলো। আচ্ছা, 3 দিয়ে যদি কাটি 3 কুড়ি 60, এটা হলো। আচ্ছা, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, তাহলে ওপরে রইল 10, নিচে রইল 11 আর 5, তাই তো? তো চলো আমরা এটাকে গুণ করে দেবো। কত হবে দেখি? এটা হবে 10 গুণ, নিচেরটা বাই আছে মানে উল্টে যাবে, 5/11, অর্থাৎ এটা হবে 50/11। অপশনে আছে? অবশ্যই আছে, 50/11 কত নাম্বারে আছে? বি নাম্বার।
ওকে, বি নাম্বার এটাই অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, চলো 42 নম্বর প্রশ্ন কি বলছে, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে। তো চলো দেখো, 350 গ্রাম চিনির দ্রবণ, একটা দ্রবণ বলে দিয়েছে, তাতে 40% চিনি আছে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি চিনি কতটা আছে। টোটাল চিনি আছে, তার মানে 40% চিনি আছে, মানে 3 4 12, 120 গ্রাম চিনি আছে, 120 গ্রাম চিনি আছে। ওকে, আচ্ছা, তাহলে 120 গ্রাম চিনি আছে, এটা বের করলাম, ঠিক আছে। আর বাকি একটা চিনির দ্রবণ ছিল, তার মধ্যে 120 গ্রাম চিনি রয়ে গেল, বাকিটা রয়ে গেল, যেটা পড়ে রইল সেটা জল হোক বা কিছু হোক। আচ্ছা, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে। আচ্ছা, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করব। আচ্ছা, আমি ধরে নিলাম x গ্রাম চিনি মিশ্রিত করেছি, তাহলে 120 প্লাস এক্স ধরে নিলাম আমি, বাই। আচ্ছা, যেহেতু x গ্রাম চিনি মেশালাম, তাহলে 300 গ্রাম চিনির দ্রবণের সাথেও তো মিশলো, তাই তো? অবশ্যই 300 গ্রাম চিনির দ্রবণের সাথেও মিশেছে। দেখো, x গ্রাম চিনি মিশিয়েছি চিনির সাথে, তাহলে চিনির সাথে যদি x গ্রাম মেশাই, মানে 120 গ্রাম চিনি যে ছিল তার সাথে যদি x গ্রাম চিনি মেশাই, তাহলে 300 গ্রাম যে দ্রবণটা ছিল তার সাথেও তো x গ্রাম মিশলো, চলে আসলো, সেই হিসাবে এই 300 প্লাস এক্স এটা ধরলাম। ওকে, আচ্ছা, নেক্সট, তাহলে কি বলছে, চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে, মোট মিশ্রণ তার 50% হবে। ওকে, ঠিক এইভাবে সাজাবে। এইভাবে সাজানোর পর তোমাদের কাজ হলো একটু ছোট করে নেওয়া, কাটাকুটি করে নাও, 50 আর 100কে 50 দুগুণে 100, এবার কোনাকুনি গুণ করো, এই দিকে আর এই দিকে কোনাকুনি গুণ করে বসিয়ে দাও, তাহলে 120 ইন্টু 2 240 প্লাস 2x, দাঁড়াও, 2x ইকুয়াল টু 300 প্লাস এক্স, 300 প্লাস এক্স। ওকে, দেখো 240 আর 300, আর এদিকে 2x আর x, যদি 2x আর xকে একদিকে নিয়ে আসি তাহলে কত হবে, শুধু x হবে, আর 300 আর 240 যদি মাইনাস করি কত হবে, অবশ্যই 60 হবে, তাহলে x এর মান কত বেরোলো, 60 গ্রাম। ওকে, এই 60 গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট পরিমাণ, মানে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে, এটাই অ্যান্সার 42-এর সি। ওকে, এটাই অ্যান্সার। নেক্সট প্রশ্ন, চলো 43 নম্বর প্রশ্ন কি বলছে। 43 নম্বর প্রশ্ন আমরা সলভ করব, চলো। বলছে বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে। বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে ধরো আমি বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস 100 টাকা ধরলাম, তাহলে সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস কত, অবশ্যই 115 টাকা। কেন 115 টাকা হলো, কারণ 15% ক্ষতি বলেছে বিক্রয় মূল্যের ওপর, তাহলে কস্ট প্রাইস 115 টাকা থাকলে তবেই তো 15% ক্ষতি হলো বিক্রয় মূল্য করে, মানে 115 টাকা কোনো জিনিসের দাম আমরা ধরলাম, তাহলে যদি সেটাকে 100 টাকায় বিক্রি করি তবেই তো 15 টাকা ক্ষতি হবে, 115 টাকা আমার কেনা দাম, 100 টাকায় বিক্রি করে দিচ্ছি, তাহলে 15 টাকাই তো ক্ষতি হলো, তাই না? আচ্ছা বেশ, চলো, তাহলে 15 টাকা ক্ষতি হলো, কত ক্ষতি হলো, ক্ষতির পরিমাণ 15 টাকা, রিমেম্বার ইট। আচ্ছা, তাহলে কি বলেছে, ক্রয় মূল্যের ওপর ক্ষতির শতাংশ কত, তাহলে এই যে 15 টাকা ক্ষতি হলো সেটা ক্রয় মূল্য কত ছিল, 115 টাকা, 115 টাকা, কি বলেছে শতাংশ, অর্থাৎ 100 দিয়ে অর্থাৎ 100 দিয়ে তোমাকে গুণ করতে হবে। চলো এবার কাটাকুটি করো, 3 5 15, 5 2 10, 3 5 15, তাহলে ওপরে থাকলো 3 ইন্টু
100, 300, আর নিচে থাকলো 23। এবার ভাগ করে দাও। দেখো ভাগ করলে কত হবে, দেখি এদিকে ভাগ করে। 23 বাই মানে 300কে 23 দ্বারা ভাগ করব। 23 একে 23, 7, 70, 3 23, 69, 1, তাহলে 13×1/23 কোথায় আছে? 13×1/23 অপশন এতে আছে। ওকে, নেক্সট প্রশ্ন চলো। 44 নম্বর প্রশ্ন কি বলছে? 44 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে, এটা কিন্তু চক্রবৃদ্ধি হার সুদের কথা বলেছে। তো চলো, চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকা 2 বছরে সুদ আসল কত হবে? তো এই চক্রবৃদ্ধি হার সুদের সুদ আসল বের করার ক্ষেত্রে একটা সূত্র আমরা ব্যবহার করব, পি ইন্টু 1 প্লাস R/100 ওপরে টাইম। ব্যাস, এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি দেখো হয়ে যাবে অঙ্কটা। তাহলে পি কত বলে দিয়েছে? 625 টাকা। পি মানে কি? আসল। দেখো তাহলে 625 টাকা আমরা লিখে দিলাম আসল, ইন্টু যেমন আছে লিখলাম 1 প্লাস আর, দেখো আর সুদের হার কত বলেছে? 4%, লিখে দাও 4%। আচ্ছা, বাই 100, এই টাইম কত বলেছে? 2 বছর। তাহলে এইবার অঙ্কটা করো, 4 দিয়ে 100 কেটে দাও, 4 25 100। তাহলে এইদিকে রইল 625 ইন্টু, আচ্ছা এইটা 1 প্লাস 1/25, তার মানে 25 একে, এই 25কে 1 দিয়ে গুণ করবো, 25 একে 25, আর ওপরে কিছু নেই মানে 1 আছে। তাহলে 25 আর আগে 26, 26/25 লিখে দাও, ইন্টু দেখো টাইম হলো 2 বছর, তাই তো? এই যে 2 বছর টাইম, এই 2 বছর এখানে যেটা বেরোলো 26/25 দুবার লিখে দাও, 26/25। এখানে যদি 3 বছর থাকতো তাহলে এখানে 3 বার লিখতে। ওকে, আচ্ছা এইখানটাই একটু বোঝার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, আমি এই অংশটাই এই দিকে লিখলাম। দেখো 625 ইন্টু 26/25 ইন্টু 26/25, দুবার কেন 26/25 লিখলাম বুঝেছো? দুবার টাইম আছে তার জন্য। এবার কাটাকুটি করে দাও, 25 দিয়ে 625কে কাটলে 25ই হবে, এই 25 দিয়ে কাটলে 1 হবে, তাহলে 26 আর 26 গুণ করলে কত হবে? গুণ করে দাও, 6 4 36, 6 দুগুণে 12 আর 3 15, ইন্টু 26 দুগুণে 52, তাই তো? আচ্ছা 6, 5 দিয়ে 7, 6, 676। ওকে, 676 আছে, হ্যাঁ। 44-এর বি, এটাই অ্যান্সার, মনে রেখে। নেক্সট প্রশ্ন 45 নম্বর প্রশ্ন কি বলছে? একটা নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূল অতিক্রম করে, স্থির জলে নৌকার বেগ কত? চলো নৌকার বেগ বের করে নিই আমরা। বলছে 4 ঘন্টায় যায় 24 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? অবশ্যই 6 কিলোমিটার, তাই তো? অবশ্যই 6 কিলোমিটার। এই ধরনের অঙ্ক মুখোমুখি হয়ে যায়। তাহলে 4 ঘন্টায় যাচ্ছে 24 কিলোমিটার, 1 ঘন্টায় কতটা যাবে? অবশ্যই 6 কিলোমিটার। ওকে, 1 ঘন্টায় যাচ্ছে। আচ্ছা, আবার বলেছে 6 ঘন্টায় ওই একই দূরত্ব যাচ্ছে স্রোতের প্রতিকূলে, তাহলে 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যাচ্ছে 24 কিলোমিটার। আচ্ছা, এই যে 1 ঘন্টায় গেল 6 কিলোমিটার, এইটা কিন্তু অনুকূল, মনে রেখো, এটা কিন্তু অনুকূল, ঠিক আছে? মানে স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোত যেদিকে সেই দিকেই যাচ্ছে। আচ্ছা, স্রোতের প্রতিকূল মানে স্রোতের বিপরীত দিকে যাওয়া, তাহলে ওই একই দূরত্ব অর্থাৎ 24 কিলোমিটার দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূল অতিক্রম করবে, তার মানে 6 ঘন্টায় 24 কিলোমিটার যাই, তাহলে 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার যাবে? অবশ্যই 4 কিলোমিটার। তার মানে প্রতিকূলে যেতে গেলে প্রতিকূলে 1 ঘন্টায় যাবে কতটা? অবশ্যই
4 কিলোমিটার 1 ঘন্টায় যাবে 4 কিলোমিটার। আচ্ছা, তাহলে অনুকূলে যাচ্ছে 1 ঘন্টায় 6 কিলোমিটার, প্রতিকূলে যাচ্ছে 1 ঘন্টায় 4 কিলোমিটার। এইবার বলছে স্রোতের স্থির জলে নৌকার বেগ কত। দেখো, এইবার নৌকার বেগটা আমরা খুব সহজেই একটা সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারি। কি সেই সূত্র? অনুকূল প্লাস প্রতিকূল, মানে নৌকার বেগ যখন বের করতে বলবে লিখবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। ঠিক আছে, অর্থাৎ এই যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করো দেখি। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূল কত বেরোলো 1 ঘন্টায়? 1 ঘন্টায় 6 কিলোমিটার বেরোলো। ঠিক আছে, 6 লিখলাম। প্রতিকূল 1 ঘন্টায় কত বেরোলো? 4 কিলোমিটার বেরোলো, প্লাস 4 বাই 2। তার মানে কত হবে? 10 বাই 2 কাটো, 5 দুগুণে 10, কত বেরোলো? 5 বেরোলো। এটাই অ্যান্সার। ওকে, অর্থাৎ 5 কিলোমিটার পার আওয়ার। দেখো 45-এর ডি রাইট অ্যান্সার, 5 কিলোমিটার পার আওয়ার, এটাই অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন কি বলছে? এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে, বি ওই কাজটার 1/3 অংশ 4 দিনে করতে পারে। এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? দেখো, এ একটা কাজ বলছে, এ একটা কাজ 1/2 অংশ করছে 5 দিনে। তার মানে 1/2 অংশ যদি 5 দিনে করে, 1/2 অংশ যদি 5 দিনে করে, এক অংশ কত দিনে করবে? 10 দিনে করবে, তাই তো? তার মানে সম্পূর্ণ কাজটা করতে তার 10 দিন সময় লাগছে। একই রকমভাবে বি ওই কাজের 1/3 অংশ করে 4 দিনে। ওকে, তার মানে এক অংশ করতে তার সময় লাগবে অবশ্যই 12 দিন, 3 4 12, তাই তো? তাহলে এ 10 দিনে করলো এক অংশ, বি 12 দিনে করলো এক অংশ। এইবার বলছে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে। তাহলে সম্পূর্ণ কাজ সে কত দিনে করবে চলো দেখি। তাহলে এ এক অংশ কাজ করছে 10 দিনে, বি এক অংশ কাজ করছে 12 দিনে। আচ্ছা, তাহলে 10 দিনে যদি এক অংশ করে, একদিনে কতটা করবে? অবশ্যই 1/10 অংশ। মানে এর কথা বলছি, 10 দিনে যদি এক অংশ কাজ করে, তাহলে একদিনে কতটা করবে? অবশ্যই কম করবে, 1/10। একই রকমভাবে বিও তাই। বি কি বলছে? 12 দিনে বলছে এক অংশ কাজ করে, তাহলে একদিনে কতটা করবে? 1/12 অংশ, তাই তো? 1/10 এ করলো একদিনে কাজ, আর বি একদিনে কাজ করলো 1/12 অংশ। চলো এটাকে এবার কি বলেছে? তারা একত্রে কাজ যদি করে, চলো 1/10 প্লাস 1/12 যদি আমরা করি, তাহলে এখান থেকে পেয়ে যাবো 10 আর 12 লসাগু কত হবে? মেবি 120 হয়। চলো 2 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আছে 60 হলো। 10 আর 12 লসাগু 60। ওকে, আচ্ছা, তার মানে 6 10 60 প্লাস 5 12 60, তার মানে কত হলো? 11/60, 11/60 হলো। ওকে, এইটা হলো একদিনে, কিন্তু মনে রেখো, মানে একদিনে এই 11/60 অংশ কাজ করলো। ঠিক আছে, তাহলে 11/60 অংশ কাজ করতে তার সময় নিচ্ছে কত? তারা এ প্লাস বি, এটা এ প্লাস বি একত্রিতভাবে, মনে রেখো যেটা বের করলাম এ প্লাস বি বের করলাম। আচ্ছা, তাহলে 11/60 অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? অবশ্যই বেশি দিন লাগবে। তাহলে কত হবে? উল্টে যাবে, 60/11, তাই তো? তার মানে ভাগ করলে কত হবে? 5 11 55, 5 15 5/11 দিন। 5 15 5/11 দিন কোথায় আছে? অবশ্যই ডি অপশন, এটা অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, 47 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে একটা চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিট চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে কত মিনিটে? তো চলো ধরলাম দুটি নল, মানে এ একটি নল আর বি একটি নল। আচ্ছা, এ নল, তাহলে এ নল কি করছে? 30 মিনিটে চৌবাচ্চাটা খালি করে দিচ্ছে, মানে 30 মিনিটে খালি করছে 1 পার্ট, মানে এক অংশ। তাহলে 1 মিনিটে খালি করবে অবশ্যই 1/30 অংশ, তাই তো? একই রকমভাবে ধরে নাও বি পার্ট, 20 মিনিটে খালি করছে এক অংশ, 1 মিনিটে খালি করবে অবশ্যই 1/20 অংশ। তাহলে এ খালি করলো 1 মিনিট 1/30 অংশ, বি 1 মিনিটে খালি করলো 1/20 অংশ।
তাহলে বলছে দুটি নল একসঙ্গে যদি খুলে দিই তাহলে ভর্তি চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে প্লাস করে দাও a প্লাস বি, তাহলেই অঙ্কটা বেরিয়ে যাবে। দেখো 1/30 প্লাস 1/20, 30 আর 20 লসাগু কত একবার করে নাও। 30 আর 20 লসাগু 15 দুগুণে 30, 10 দুগুণে 20, 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10, তার মানে 3 দুগুণে 6, 5 30, 60, 30 আর 20 লসাগু 30 দুগুণে 60, 3 কুড়ি 60, কত বেরোলো 3 দিয়ে 5/60, কাটাকুটি করে দাও 5 বারং 60, মানে 1/12। এটা এটা কত দিনে বেরোলো? অবশ্যই এটা বেরোলো অবশ্যই এটা বেরোলো 1 মিনিটে, ঠিক আছে। মানে 1/12 অংশ যে চৌবাচ্চাটি খালি হলো সেটা 1 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি 1/12 অংশ খালি হয়, মনে করো 1/12 অংশ খালি হচ্ছে 1 মিনিটে, তাহলে 1 অংশ খালি হবে কত মিনিটে? অবশ্যই 12 মিনিটে, উল্টে যাবে তাই তো, উল্টে যাবে, অর্থাৎ 12 মিনিট অ্যান্সার হবে। তো 47-এর এ, 47-এর এর সঠিক উত্তর মনে রেখো। নেক্সট প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন বলছে যদি পি এর 60% সমান কিউ এর 30% হয় তবে পি সমান সমান কিউ এর x% হলে x সমান সমান কত? চলো করে নিই। পি এর 60% বলছে, পি এর মানে কি গুণ 60%, 60/100 ইকুয়াল টু কিউ এর কি বলছে 30%, 30%, 30/100, ঠিক আছে। তবে পি সমান সমান কি? আচ্ছা এইটু আগে করে নিই, তারপর দেখছি। তো চলো একটু কাটাকুটি করি। 100 100 কেটে গেল নিচে নিচে, ওপরে 30, 60কে কাটলে 30 দুগুণে 60, তার মানে পি 2 রইল আর এদিকে রইল কিউ শুধু। আচ্ছা এই পি যেমন আছে লিখে দাও, আর বাই এই যে কিউ, কিউ এদিকে আনলে বাই হবে, ওকে। এবং এই কিউকে সমান সমানের এদিকে আনলে বাই কিউই হবে, ঠিক আছে। অর্থাৎ পি বাই কিউ সমান সমান, এখানে কিছু নেই মানে কিউ এর এখানে কিছু নেই মানে কত ছিল? 1 ছিল, ঠিক আছে। আর পি এর সাথে এই যে 2 রয়েছে এটা গুণ হয়ে আছে, তো এইটা যদি আমরা সমান সমানের এদিকে আনি অবশ্যই বাই হবে, বাই 2, ওকে। তার মানে পি এর মান কত হলো? 1 এবং কিউ এর মান কত হলো? 2, রিমেম্বার ইট। আচ্ছা নেক্সট, এইবার প্রশ্নে বলছে পি সমান সমান কিউ এর x% হলে x এর মান কত? চলো করি। পি সমান সমান কিউ এর মানে গুণ x% যদি হয়, x/100 যদি হয়, তাহলে x এর মান কত? তো চলো আমরা করি। তাহলে দেখো পি এর মান আমরা পেয়েছি কত? 1, লিখে দিই। আচ্ছা সমান সমান কিউ এর মান পেয়েছি 2 ইন্টু x/100। এবার কাটাকুটি করো, 2কে মানে 100কে 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, 50 হলো, আর কাটাকুটি করার কিছু নেই। চলো তাহলে এক্স এর মান, এই যে এক্স পড়ে রইলো, এই যে 50, এক্স এর মান কত হলো? এই 50কে কোনাকুনি গুণ করলে এক্স এর মান 50 হবে। 50 1 50, 50 আর 1কে গুণ করলে 50 1 50 হয়, অর্থাৎ এক্স এর মান 50 হলো, ওকে। 48-এর সি সঠিক উত্তর, ওকে। আচ্ছা নেক্সট প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন কি বলছে? 3 জনের বয়সের অনুপাত 7:5:4, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? চলো করি। তাহলে প্রথম জনের বয়স 7, দ্বিতীয় জন 5, তৃতীয় জন 4, এরকম অনুপাত একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এটাকে ধরতে পারি 7x 5x 4x, ঠিক আছে। এটা ধরে নিলাম 3 জনের বয়স, ঠিক আছে। আচ্ছা প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি বলছে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, তাহলে প্রথম জন আর তৃতীয় জন কত বয়স ছিল? 7x আর 4x। চলো লিখি 7x প্লাস 4x ইকুয়াল টু কী বলছে? তাদের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, দ্বিতীয় জনের কত ছিল? 5x। চলো 5x এই দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, তাহলে 5 বছর বেশি বলছে। 5x প্লাস
5, ঠিক আছে। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে দ্বিগুণ, দ্বিগুণ শব্দটা বলে দিয়েছে দেখো, তার মানে 2 গুণ করতে হবে। এই যে 5x, এই 5xের সাথে 2 গুণ করে দাও, ওকে। তার মানে এটা বেরোবে হলো 5 দুগুণে 10x প্লাস 5, আর এদিকে যেমন আছে তেমন 7x প্লাস 4x, তাই তো, 7x প্লাস 4x যেমন আছে। এবার যোগ বিয়োগ করে দাও, 4 সাথে 11x। আচ্ছা, এই 10xটাকে এদিকে আনলে মাইনাস 10x হবে ইকুয়াল টু 5। আচ্ছা, 11x আর 10x মাইনাস করলে x হবে সমান সমান 5, ওকে। এক্সের মান 5 বেরোলো। আচ্ছা, এইবার বলেছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত। তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়সের অনুপাত কত দিয়েছিল? 5, তাই তো, 5 অনুপাত দিয়েছিল। আচ্ছা, এক্সের মান বেরোলো 5, তাহলে 5x, এই যে 5 অনুপাত ছিল আমরা 5x ধরেছিলাম, তাই তো। তার মানে এক্সের মান 5 হলে তার দ্বিতীয় ব্যক্তির বয়সের অনুপাত দিয়েছিল 5x, তার মানে 5x এইটা অনুপাত ছিল, তার মানে এক্সের মান কত বেরোলো? 5 বেরোলো, তার মানে 5 5 25, এটাই অ্যান্সার, ওকে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট 50 নম্বর প্রশ্ন কি বলছে, এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো, তার কত লাভ বা ক্ষতি হলো? চলো দেখি। বলছে 12 টাকা দিয়ে 15টা আপেল কিনলো, তাহলে সিপি কত বের করে নিই। দেখো, 15টি আপেলের দাম 12 টাকা, একটি আপেলের দাম কত? 12/15 টাকা। আচ্ছা, এইবার বলছে সেলিং প্রাইস, বলছে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো, তার মানে 12টি আপেলের দাম কত? 15 টাকা, মানে বিক্রি করেছে 12টা আপেল 15 টাকায়। আর একটা আপেল তাহলে কত? 15/12 টাকা, তাই তো। এটা সেলিং প্রাইস আর এটা কস্ট প্রাইস। তো চলো দেখি, এবার এইখান থেকে যদি আমরা লাভ বের করতে চাই, তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে সেটাই লাভ হয়েছে। তো চলো, সেলিং প্রাইস কত? 15/12 লিখে দাও, 15/12 মাইনাস 12/15 কস্ট প্রাইস। এবার এর লসাগু করো, দেখি কত বেরোয়। 12 আর 15 লসাগু দেখি, 3 দিয়ে 3 4 12, 3 5 15, 4 5 20, 3 গুণ 60। আচ্ছা, তাহলে এটা হবে 5 বারং 60, 5 বারং 75 মাইনাস 4 15 60, 4 বারং 48, কত হবে? এটা 75 ছিল, তার মানে 8 7 15, 5 আর 2 7/60, এইটা 27/60 হলো। আচ্ছা, এটাকে কাটাকুটি করা যায়, 3 কুড়ি 60, সরি 3 নং 27, 3 কুড়ি 60, মানে 9/20, 9/20 এইটা হলো। এটা কি বেরোলো? লাভ বেরোলো, ঠিক আছে, 9/20 অংশ। এবার বলছে তার কত লাভ বা ক্ষতি হলো। তাহলে লাভ সর্বদা মনে রেখো কেনা দামের ওপর হয়, তাহলে 9/20 এখানটায় লিখি, 9/20 বাই কেনা দাম, কেনা দাম কত ছিল? 12/15, মনে রেখো 12/15 ইন্টু 100। এইবার ক্যালকুলেশন করো, দেখো 9/20 ইন্টু 15/12, যেহেতু এটা বাই আছে তাই ইন্টু করলে নিচের সংখ্যাটা উল্টে যায়, 15/12 ইন্টু 100 যেমন আছে তেমন লিখে দাও। এবার কাটাকুটি করো, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এই 2 দিয়ে 10কে কাটলাম, 5 দুগুণে 10, আর কি কাটবো? আচ্ছা, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 4 12। আচ্ছা, আর কি কিছু কাটা যাচ্ছে? দেখো তো আর কাটা যাচ্ছে নাকি? না, আর কাটা যাচ্ছে না, তার মানে পড়ে রইল কি? 3 15 5, নিচে 4, গুণ করে দাও। গুণ করলে হবে 3 15 45 আর 5, তার মানে একটু মুছে দিই তাতে তোমাদের সুবিধা হবে, এইখানটায় মুছি। তার মানে হলো 3 15 45, 45কে 5 দিয়ে গুণ করলে হবে 5 5 25, 4 5 20 দিয়ে 22, 225,
বাই নিচে 4 আছে। চলো এইবার ভাগ করে দিই। 4 5 20, 2 25, 4 6 24, 4 2 8, 5 2 10, 56.25 এটাই অ্যান্সার। ঠিক আছে, এই 56.25 টাকা লাভ হয়েছে। 50-এর এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন বলছে 20% এবং 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো প্রথমে বলছে 20% ছাড়, তারপরে 25% ছাড় দেবে, মানে 20% ছাড় যেটা দিল তার উপর 25% ছাড় দেবে, তাহলে সমতুল্য ছাড় কত শতাংশ হবে? তো চলো দেখি, মানে বলতে চাইছে শেষ পর্যন্ত ছাড় কত। চলো দেখো 20% ছাড়, ধরো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, ধরলাম 100 টাকা কোনো একটা জিনিসের দাম। আচ্ছা, তাহলে 20 টাকা ছাড় দিল মানে কত? 80 টাকা হলো, তাই তো? এবার বলছে আবার 25 টাকা ছাড় দেবে, 80 টাকার ওপর 25 টাকা ছাড় দেবে। চলো দেখি, 25/100 করে দাও। 25/100 ইন্টু 80, কেন 80 হলো? ওই যে 80 টাকা, 100 টাকার মধ্যে 20 টাকা ছাড় দিয়ে আমরা পেয়েছিলাম 80 টাকা, এই 80 টাকার ওপর বলছে 25% ছাড়। ঠিক আছে, তার জন্য 80 ইন্টু 25/100 করলাম। চলো কাটাকুটি করি, 0 0 কাটলাম, 5 5 25, 5 2 10, এই 2 দিয়ে 8কে কাটলে 4 2 8, কত বেরোলো? 4 5 20 বেরোলো। ঠিক আছে, তার মানে আগে কত ছিল? 80 টাকা ছিল, আর এখন 20 টাকা, তার মানে কত হলো? 60 টাকা হলো। মাইনাস করলে মানে 80 মাইনাস 20 যদি করি তাহলে 60ই হবে। ওকে, 60 টাকা। আচ্ছা, এইবার বলছে যে আসল ছিল যেটা, তার থেকে কত শতাংশ ছাড় হলো। তার মানে আমরা 20% এবং 25% ছাড় দিয়ে পেলাম হলো 60 টাকা। ঠিক আছে, এই যে 60 টাকা পেলাম, কীভাবে পেলাম? 20% আর 25% ছাড়ের পর। তাহলে আমাদের আসল কত ছিল? 100 টাকা ছিল, এখন রইলো কত? 60 টাকা রইলো। তাহলে কত শতাংশ ছাড় হলো? 100 মাইনাস 60 যদি করি কত হবে? 40%। এটাই অ্যান্সার। ওকে, 51 বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন কি বলছে? 60 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময় 90 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? দেখো এখানে যে প্রশ্নটা বলেছে, এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে যেটা করতে হবে যে একটা ট্রেন দিয়ে দিয়েছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত বলে, মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার বেগে যায়। ঠিক আছে, অর্থাৎ 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। তাহলে এই যে 90 মিটার লম্বা প্ল্যাটফর্ম আর 60 মিটার লম্বা ট্রেনের নিজের দৈর্ঘ্য কত সময় অতিক্রম করবে? তাহলে দেখো এটা করতে হবে কি, দেখো এই যে 40 কিলোমিটার বলেছে, এটাকে প্রথমে মিটারে ট্রান্সফার করে নাও। ঠিক আছে, আর সময়টাকে অবশ্যই সেকেন্ডে বের করতে হবে, যেহেতু এখানে অপশনগুলোতে সেকেন্ড বলে দিয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা প্রথমেই করব 40 কিলোমিটার মানে 40,000 মিটার, মনে রেখো, মানে 1 কিমি সমান সমান 1000 মিটার, তাহলে 40 কিলোমিটার সমান সমান 40,000 মিটার। ওকে, তো তাহলে 40 কিমি সমান সমান 40,000 মিটার আমরা পেলাম। এইবার যেটা করব আমরা, দেখো তাহলে 40,000 মিটার যাচ্ছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। আচ্ছা, 1 ঘন্টা সমান সমান কত মিনিট? 60 মিনিট, এটাও বলতে পারি আমরা। ওকে, আচ্ছা 40,000 মিটার যাচ্ছে 60 মিনিটে, তাহলে 1 মিটার যাবে কত সময় নেবে? অবশ্যই কম সময় নেবে, 60/40,000। ওকে, আচ্ছা এইবার বলছে দেখো এই যে 60 মিটার এটা ট্রেনের নিজের দৈর্ঘ্য, আর 90 মিটার এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এক্ষেত্রে এই দুটো যোগ হবে, অর্থাৎ 60 + 90 মানে 150 মিটার। ঠিক আছে, সর্বদা মনে রেখো ট্রেনের নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হয়। ওকে, তাহলে এখানে 150 মিটার হলো, তাহলে 150 মিটার যেতে সময় নেবে, অবশ্যই গুণ হবে 60 গুণ 150/40,000। তাহলে কাটাকুটি করো, 0 0 কাটলাম, এই 0 এই 0 কাটলাম, আর কি কাটবে?
আচ্ছা, এইটা দিয়ে কাটি, 3 5 15, এই দিক দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 8 40 0। আচ্ছা, আর কিছুতে কাটে? হ্যাঁ, এটা কাটছি 3 দিয়ে, 3 দুগুণে 6, এটা 40 দুগুণে 80। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওপরে কত হলো? ওপরে রইল 3 আর 3 গুণ করলে 9, নিচে রইল 40। ঠিক আছে। আচ্ছা, 9/40 বেরোলো। আচ্ছা, এইটা মিনিট বেরোলো, এটাকে আমরা যদি সেকেন্ড করি তাহলে কি হবে? 3600 সাথে গুণ করে দাও, দেখি গুণ করলে কি হয়। কেন 3600 সাথে গুণ করলাম? কারণ 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট সমান সমান কত? অবশ্যই 3600 সেকেন্ড। এবার কাটাকুটি করি, 0 0 কাটলো, 4 নং 36, 9 নং 81। আচ্ছা, কোথায় একটা ভুল হলো, কোথায় ভুল করলাম একটু দেখে নিই। আচ্ছা, এইখানটায় আমার ভুল হয়েছে, যে 3600 সেকেন্ড লিখেছি, এটা 3600 সেকেন্ড নয়, 60 সেকেন্ড হবে। তার কারণ হলো যে আমরা 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড জানি। ঠিক আছে, এখানে সেকেন্ডেই বের করতে বলেছে যে কত সেকেন্ডে যাবে। তো চলো এটা একটু ঠিক করে নিই, একটু মুছে দিলাম। আচ্ছা, এটা সম্পূর্ণ মুছে দিলাম। তো চলো, কত বেরিয়েছিল? 9/40, এখানটাই করি, 9/40 ইন্টু 60, যেহেতু 60 সেকেন্ডে বের করবো আমরা। এটা হলো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে 3 নং, ওপরে 27/2, তার মানে 13.5। ওকে, এটাই অ্যান্সার, বিয়েরটা অ্যান্সার। ওকে, তাহলে কীভাবে হলো বোঝা গেল। মানে প্রথমত আমরা আরেকবার রিভাইজ দিয়ে দিই। প্রথমত আমরা 40,000 মিটার করে নিলাম, মানে 40 কিলোমিটারকে আমরা মিটার ট্রান্সফার করে নিলাম। ওকে, 40 কিমি সমান সমান 40,000 মিটার। এই 40,000 মিটার যাবে 60 মিনিটে। ওকে, যেহেতু ঘন্টায় বলেছে, 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তো তাহলে 1 মিটার কত যাবে? অবশ্যই কম যাবে, 60/40,000 মিটার। তাহলে এখানে বলে দিয়েছে, দেখো, এই যে 60 মিটার ট্রেনের দৈর্ঘ্য আর 90 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে যোগ করলে দুটোকে 150 মিটার হয়। 150 মিটার টোটালটা, 150 মিটার কত সময় লাগবে যেতে? এই যে 9/40 মিনিট সময় লাগছে 150 মিটার যেতে, তাহলে 150 মিটার যেতে যদি 9/40 মিনিট সময় লাগে, এই যে 9/40 মিনিট যদি সময় লাগে, তাহলে আমরা একে সেকেন্ডে যদি প্রকাশ করতে চাই, তাহলে 1 মিনিট সমান সমান কত? তাহলে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাই তো? তাহলে 60 সেকেন্ডে কত লাগবে, মানে যেতে কত সময় নেবে? অবশ্যই 13.5 সেকেন্ড। ওকে, এটাই অ্যান্সার বেরোলো। নেক্সট প্রশ্ন, 53 নাম্বার, বলছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? এক্ষেত্রে কী হবে? তো চলো আমরা করি। 2 বছরের সুদ আসলে 4 গুণ, তবে বার্ষিক সুদের হার কত? দেখো, চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, এক্ষেত্রে আমরা কি করব? ওই যে একটা সূত্র, পি ইন্টু 1 প্লাস r/100 স্কোয়ার, অবশ্যই টাইম হবে 2, তার মানে সুদে আসলে 4 গুণ হচ্ছে, তাই তো? তার মানে এটা সুদে আসলে এটাই হবে, তাই তো? এখানে 4 গুণ বলেছে, তার মানে 4p হবে। তার মানে দেখো, এই যে সুদ আসল, যদি আমরা 2 বছর খাটাই টাকাটা, তাহলে মানে আসলটা, এই যে পি, আসলটা যদি 2 বছর খাটাই, তাহলে সুদ দিয়ে আসল দিয়ে এটা হবে 4p, 4 গুণ বলেছে, অর্থাৎ 4p। পি মানে আসল, 4 গুণ, আসলের 4 গুণ। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে কি করব? দেখো, এই যে পি, এই পি কেটে দিলাম, সমান সমান এদিক সেদিক আছে, তার জন্য কাটাকুটি যায়। আচ্ছা, এইবার দেখি 1 প্লাস r/100, এটা স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা এরকম লিখতে পারি, তাই তো? অর্থাৎ এটাকে আমরা এরকম লিখতে পারি 2, তাই তো? অর্থাৎ 1 প্লাস r/100, এটা কিন্তু 2 বেরোলো, তার মানে r/100 ইকুয়াল টু 2 মাইনাস 1, এটাও করতে পারি। এই 1কে এইদিকে আনলে সমান সমান এইদিকে আনলে মাইনাস হবে, মনে রেখো। তার মানে 1 হলো। r/100
সমান সমান 1 হলো। তারপরে আর কত বেরোলো? 100 আর 1 গুণ করলে কত হবে? 100 হবে, অর্থাৎ সুদ বেরোলো 100 টাকা। এটাই অ্যান্সার। ঠিক আছে, বার্ষিক সুদের হার 100%ই হবে। চলো নেক্সট প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন কি বলছে? কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25%-এর মান কত? চলো, তার মানে সংখ্যাটা আমরা যদি এক্স ধরি, এই এক্সের বলছে 2/3 অংশের মান সমান 36। তাহলে এইবার সংখ্যাটা বের করতে পারি এখান থেকে। এক্স যে সংখ্যাটা আমরা ধরলাম সেই সংখ্যাটা বের করতে পারি কীভাবে? কাটাকুটি করো, 2কে 18 দিয়ে কাটো, 18 দুগুণে 36 হয়। ওকে, তার মানে এক্স যেমন আছে লিখলাম সমান 3 আর 18 গুণ করলে কত হবে? 3 18 54। এক্সের মান কত হলো? 54। ওকে, আচ্ছা, অর্থাৎ মূল যে সংখ্যাটা সেটা বেরিয়ে গেল, আমরা পেয়ে গেলাম 54। এবার বলছে এই ওই যে সংখ্যাটা, অর্থাৎ এই যে 54 যে সংখ্যাটা, এই সংখ্যাটার 25%-এর মান কত? চলো দেখি 25%-এর মান কত। দেখি 25/100 ইন্টু 54 করো কাটাকুটি। চলো 50 দিয়েই কাটি, 50 দুগুণে 100, 27 দুগুণে 54। আচ্ছা, আর কি কাটাকুটি যাই? 5 10 50, এটা 5 5 25, আর কি যাই? আচ্ছা, এটা 5 দুগুণে 10, একবারে কেটে দিলেও হতো। আচ্ছা, পড়ে রইল কি? ওপরে 27, নিচে 2, তাই তো? 27/2, এটাকে ভাগ করলে হবে 13.5। এটাই অ্যান্সার। ওকে, অর্থাৎ বি এর সঠিক উত্তর 13.5। 25%, অর্থাৎ সংখ্যাটার 25%-এর মান 13.5%। ঠিক আছে, চলো, মানে 13.5 সংখ্যাটা। নেক্সট প্রশ্ন। 55 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, একটা সরল দিয়ে দিয়েছে, এখান থেকে কি মান পাবো বলে দিয়েছে। দেখো এইখানে দেখো 8.73 গুণ 8.73 গুণ 8.73 এরকম আছে, আবার 4.27 গুণ 4.27 গুণ 4.27 মাঝে প্লাস আছে। তাহলে এটাকে আমরা কিউ করে নিতে পারি, মানে এ কিউ প্লাস বি কিউ করে দিতে পারি। আর নিচে দেখো 8.7 ইন্টু 8.7 মানে এ স্কোয়ার করতে পারি, প্লাস বি স্কোয়ার করতে পারি, মাইনাস এ বি করতে পারি। দেখো 8.73 গুণ 8.73 মানে স্কোয়ার, 4.27 গুণ 4.27 মানে বি স্কোয়ার। 8.73 এটা এ ধরেছিলাম, আর 4.27 বি ধরলাম, তাহলে এ বি, তাই তো? এরকমভাবে সাজালাম আমরা। এইবার দেখো কি করব, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি? এই সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, বাই যেমন আছে তেমন লিখে দাও। আচ্ছা দেখো, এই যে এই সংখ্যার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, আর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা কেটে গেল, পড়ে রইল কি? শুধু এ প্লাস বি। এই এ প্লাস বি পড়ে রইল। তাহলে এর মান কত? 8.73 প্লাস বি এর মান কত? 4.27, 4.27, এটা যোগ করলে কত হবে? অবশ্যই দেখো 13 হচ্ছে। এটাই অ্যান্সার, অপশন সি সঠিক উত্তর। নেক্সট 56 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো এটাও একটা সরল বের করতে হবে। ঠিক আছে, চলো দেখি এই সরলটার অ্যান্সার কি হয়। দেখো এই ধরনের সরল করার ক্ষেত্রে আমরা শেষ দিক থেকে করব। চলো, পয়েন্ট 16 আছে, পয়েন্ট 16কে আমরা এই যে পয়েন্ট 16 রুট ওভার পয়েন্ট 16 আছে, এটাকে আমরা 0.4 করতে পারি। ঠিক আছে, 0.4 আর 0.4 গুণ করো, দেখো 0.16 হচ্ছে, 0.4 করতে পারি। পড়ে রইল কি? প্লাস আগে দেখো 0.0064 এটা আছে, এটাকে আমরা কি করতে পারি? 0.0 দুটো শূন্যর জন্য একটা শূন্য দিতে পারি, আর 64 মানে 8 8 8 64 এটা করতে পারি। ঠিক আছে, যেহেতু রুট ওভার আছে। আচ্ছা, তার আগে প্লাস চিহ্ন আছে, দেখো 0.01 এটা আছে, তাহলে আমরা 0.01কে 0.1 করতে পারি। ঠিক আছে, তাহলেই কিন্তু 0.01 হবে, যেহেতু রুট ওভার আছে। ওকে, এইবার কি করব? এইবার আমরা
করব, দেখো এটা কিন্তু পুরোটা রুট ছিল, ঠিক আছে। দেখো এইবার আমরা যেটা করব সেটা হলো যোগ করে দিই এটাকে, তাহলে কত হবে। আচ্ছা এইখানটায় আবার একটি ভুল করে ফেলেছি, দেখো 0.1 লিখেছি, যে এটা 0.01 আছে, 0.01, ঠিক আছে। দেখো এইবার যোগ করো রুট ওভারটাকে, 0.01 প্লাস 0.08 কী হবে 0.09, তার উপরে রুট ওভার প্লাস 0.4 যেমন আছে লিখে দাও। 0.09কে আমরা যদি রুট ওভার ভাঙি তাহলে 0.3 হবে, প্লাস 0.4, তাহলে কত হবে অবশ্যই 0.3 প্লাস 0.4 0.7, ঠিক আছে। এটাই উত্তর, অর্থাৎ 56C, এটাই সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন বলছে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। দেখো 1 মিনিট 48 সেকেন্ড মানে আমরা 108 সেকেন্ড ধরতে পারি, কেন না 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, আর 48 সেকেন্ড যোগ করলে 108 সেকেন্ডই হচ্ছে। তো চলো আমরা লিখে দিই 108 সেকেন্ড, ওকে বাই। এবার বলছে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান কত মিনিট, 60 মিনিট, 60 মিনিট সমান 60 মিনিট। আচ্ছা এইদিকে সেকেন্ড বেরোলো, তার মানে এই 60 মিনিটকে আমরা ট্রান্সফার করে দেবো সেকেন্ডে, তার মানে আরও 60 লিখব, কারণ 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তার মানে 60 মিনিট সমান সমান 60 ইন্টু 60 3600 সেকেন্ড, তাই তো। এইবার এটাকে আমরা 100 করব, যেহেতু ওরা শতাংশ বলেছে যে শতাংশে বের করতে হবে। চলো এবার করি কাটাকুটি, দেখি কি হয়। 0 0, এই 0 এই 0 কেটে গেল। এবার 6 দিয়ে 108কে কাটলে কত হবে, 6কে 6, 4 6টা 48। আচ্ছা এই 6 দিয়ে 18কে কাটলে 3 6 18, অর্থাৎ 3% হবে, অর্থাৎ অপশন সি, অপশন সি সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেই দিয়েছে, দেখো H/B = 4:3, B/C 3:5, C/D 10:9, H/B/C/D অনুপাত কত। দেখো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যেটা করতে হবে, H/B/C/D এটা লিখে নিলাম। দেখো তারপর এই যে 4:3, 4:3, এই যে 4 আর 3 এটা করে নিলাম পাশাপাশি, এ বি এর মান, আবার বিসি এর মান 3:5, 3:5 বিসি এর মান করে নিলাম, এই যে 3:5, ঠিক আছে। আচ্ছা C/D এর মান 10:9 করে নিলাম, C/D মানে এই যে 10:9 এটা করে নিলাম। এবার পাশাপাশি দেখো 3, এই যে 3 আছে, 3-এর পাশে 3ই হবে, 3ই হবে, মানে যে সংখ্যাটা থাকবে তার পাশে যে ফাঁকা স্থান থাকবে সেই ফাঁকা স্থানে ওই সংখ্যাটাই বসবে। দেখো এইখানে 3 আর 5 ছিল, মানে নিয়ারেস্ট সংখ্যা 3, 3-এর পাশে ব্লাঙ্কস আছে মানে 3, আবার 5, 5-এর পাশে ব্লাঙ্কস আছে মানে 5, ঠিক আছে। একই রকমভাবে এই যে 10:9 এটা আছে, 10-এর পাশে 10ই হবে, 10ই হবে, ঠিক আছে। এইবার কি হবে, এইবার এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে, ঠিক আছে, বা কাটাকুটিও করে নিতে পারো তোমরা। আমি গুণ করলাম, 3 10 30, 30 আর 4কে গুণ করলে হবে 120, তার মানে এটা হচ্ছে 120, ঠিক আছে, ইস্টু। আচ্ছা তারপরে এটা 3 10 30, 30কে 3 দিয়ে 90, নেক্সট 5 10 50, 50 আর 3কে গুণ করলে 150, নেক্সট 5 নং 45 আর 3 দিয়ে গুণ করলে হবে 3 5 15, 3 4 12 13, 135, ঠিক আছে। এইবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 4 দিয়ে কি ভাঙা যাবে, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 4 12, 3 30 90, 3 50 150, 3 4 12, 3 5 15, আচ্ছা আবার 5 দিয়ে যাবে, 5 8 40, 5 6 30, 5 10 50, 5 9 45, অর্থাৎ 8:6:10:9, এটাই উত্তর, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 59 নম্বর প্রশ্ন বলছে, যদি 4 5 3 3 7 *2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে তা লেখো। এক্ষেত্রে আমি কি বলেছিলাম, একটা সংখ্যা ধরবে, তারপরের সংখ্যাটা বাদ দিয়ে তারপরের সংখ্যাটা ধরে যোগ করবে, তার মানে প্রথমে আছে 4, তাহলে 4 ধরো, তারপরের সংখ্যা বাদ দাও, তারপরের সংখ্যা ধরো 3, তারপরের সংখ্যা বাদ দাও, তারপরের সংখ্যা ধরো 7, তারপরের সংখ্যা বাদ দাও, তারপরের সংখ্যা ধরো 2, ইকুয়াল টু একই রকমভাবে যেটা বাদ দিয়েছো সেটা ধরো 5,
তারপরের সংখ্যা বাদ দাও, যেহেতু ধরে নিয়েছি, তারপরের সংখ্যা যোগ করো 3, তারপরের সংখ্যা বাদ দাও, তারপরের সংখ্যা ধরো স্টার। ঠিক আছে, তো এইবার এটাকে ক্যালকুলেশন করো। দেখো 4 3 7 7 14 আর 2 16 ইকুয়াল টু 5 3 8 প্লাস স্টার যেমন আছে। আচ্ছা 16 8, এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি মাইনাস হবে, তার মানে 8 হচ্ছে, স্টারের মান 8 বেরোচ্ছে, অর্থাৎ এটাই সঠিক উত্তর, অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন কি বলছে, এক ব্যক্তি 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গেল এবং 50% হ্রাস করে ফিরে আসলো, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? তার মানে ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে, আবার ফেরার সময় 50% হ্রাস পাচ্ছে। এই 50% হ্রাস পাওয়া মানে কি, কত পার্সেন্ট হ্রাস পাওয়া? 50% হ্রাস পাওয়া মানে 40 কিলোমিটার যাচ্ছিল কিন্তু 50% হঠাৎ করে হ্রাস পেলো, তার মানে কি 20 কিলোমিটার। 50% মানে কি 40 ছিল, তার অর্ধেক হয়ে গেল, অর্থাৎ 20 কিলোমিটার, মানে যাওয়া গেছে 40 কিলোমিটারে, 40 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ফিরেছে কত কিলোমিটার, 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার বলছে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত। এক্ষেত্রে একটা সূত্র তোমাদের বলে দিয়েছিলাম, 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই, এই সূত্রটা ব্যবহার করলেই হয়ে যাবে। ঠিক আছে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ যদি জিজ্ঞাসা করে প্রশ্নে কোনো সময়, তাহলে ঠিক এরকম সূত্র ব্যবহার করবে। ওকে, তো চলো করি আমরা। 2x এর মান কত, 40, 2 ইন্টু 40 ইন্টু ওয়াইয়ের মান কত, অবশ্যই 20, তাই তো। আচ্ছা, এবার বলেছে নিচে এক্স প্লাস ওয়াই, এক্স এর মান 40 আর ওয়াইয়ের মান 20, তার মানে 40 আর 20 60, তাই তো। এবার কাটাকুটি করো, 0 0 কাটলাম, এই 2 দিয়ে 6কে কাটলাম, 3 দুগুণে 6, আচ্ছা আর যাচ্ছে না, তার মানে 40 দুগুণে 80/3 কত হবে, 3 দুগুণে 6 ভাগ করলে হবে 3 দুগুণে 6, 2 20, 3 6 18 বাই 26 পূর্ণ 2/3 আছে নাকি, হ্যাঁ, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 61 নম্বর প্রশ্ন বলছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো 7টা সংখ্যার গড় পরপর, দেখো প্রথম সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স প্লাস 1, এগুলো সংখ্যা ধরে নিলাম, প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 5। আচ্ছা কটা হলো দেখি, 1 2 3 4 5 6টা হলো, আর একটা হবে, 7টা সংখ্যা বলেছে, প্লাস এক্স প্লাস 6, ঠিক আছে 7টা হয়ে গেল। বলছে এদের গড় 20, তার মানে 20 ইন্টু 7 এদের গড়, ঠিক আছে। এইবার এক্সগুলো যোগ করে ফেলো, কটা এক্স আছে, 1 2 3 4 5 6 7টা এক্স আছে, মানে 7x, তাই তো, প্লাস। আচ্ছা এইবার সংখ্যাগুলো যোগ করে ফেলি, 1 2 আর 1 3, 3 আর 3 6, এটা 3 কিন্তু, আচ্ছা 3 আর 3 6, আর 4 10, 5 15, 6 21 ইকুয়াল টু 20 ইন্টু 7 মানে 140। ওকে, 7x যেমন ছিল লিখলাম, 140 থেকে 21 মাইনাস হলো কত হবে, 9, 3 আর 1 4, 1, 7 দিয়ে এটাকে কাটো, 7 1 7, 7 7 49, এক্স এর মান 17 বেরোলো, এক্স এর মান 17 বেরোলো। কিন্তু প্রশ্নে বলেছে বৃহত্তম সংখ্যাটা কত। বৃহত্তম সংখ্যাটা কত হবে, তাহলে দেখো এক্স প্লাস 6 দেখতে পাচ্ছ, এটা সব থেকে বড় হবে, তার মানে এক্স এর মান যদি 17 হয়, তার সাথে 6 যদি যোগ করি কত হবে, অবশ্যই 23 হবে, এটাই সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, 62 নম্বর প্রশ্ন কি বলছে, এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে। দেখো এই ক্ষেত্রে আমরা করে নিই, এ একটি কাজ 21 দিনে করে, তার মানে এ 21 দিনে করে এক অংশ, তার মানে একদিনে কত করবে, 1/21, 1/21 অংশ এ করছে, তাই তো। আচ্ছা বি বলছে এর চেয়ে 60% বেশি দক্ষ, তার মানে 40% বেশি দক্ষ, তার মানে
140, অর্থাৎ এ যদি 100 হয় বি হবে 140, তাই তো, ইন্টু কার থেকে, এর থেকে 1/21, ঠিক আছে, 1/21। এটাকে গুণ করে দাও, কাটাকুটি করো, দেখো কি হচ্ছে। 3 7 21, 7 2 14, তার মানে 20/3, তাই তো, 20/3। এটাকে আমরা যদি, মানে এটা বেরোলো কত, মানে 20/3 অংশ, ওকে, মানে 20/3 দিনে, সরি 20/3 অংশ করছে একদিনে, এক অংশ করবে অবশ্যই উল্টে যাবে, তাই তো, মানে এটাকে যদি আমরা ভাগ করি 3 6 18, 6 পূর্ণ 2/3, ঠিক আছে, 6 পূর্ণ 2/3 এরকম কিছু একটা আসবে, ওকে। আচ্ছা, এইটা একটু সূক্ষ্ম ভুল হয়েছে, এই 140% যেটা, তার নিচে তো 100 হবে, পার্সেন্টেজ হলে তো 100 হয়, মানে 100% যদি বলি তাহলে 100/100, 120% যদি বলি 120/100, এরকম হয়। তার মানে 140/100 ইন্টু 1/21। এবার করি দেখি কি হয়। দেখো 7 2 14, 3 7 21, 5 2 10, মানে নিচে রইলো 15, ওপরে রইলো 1/15 অংশ, তার মানে 1/15 অংশ কাজ করছে, তাই তো, একদিনে, একদিনে এক অংশ করবে অবশ্যই 15 দিনে, এটাই সঠিক উত্তর হবে, ওকে, এটাই সঠিক উত্তর হবে। মানে এইখানটা এই যে 140, এইখানটা আমি 100 লিখতে ভুলে গেছিলাম, মানে ভুল হয়ে গেছিল। 140% তো, তার মানে পার্সেন্ট হলে অবশ্যই 100 হবে, ওইখানটা 100 করলেই হয়ে যেত, মানে এখানেও হতো, এখানে আর এক লাইন করতে হতো, 20/3 যেটা আছে এটা কি হতো, এই এরকম হতো, মানে 20/3 1/100 এরকম হতো, ঠিক আছে। আচ্ছা চলো, ঠিক এইভাবে করবে তোমরা। আচ্ছা নেক্সট প্রশ্ন, 63 নম্বর প্রশ্ন বলছে, ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে 20 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। অবশ্যই এক্ষেত্রে তোমরা লসাগু করে দাও। দেখো এই যে 20 42 63, এই লসাগু করে দাও। লসাগু করলে কি হবে, কত বেরোবে, 2 × 3 × 7 × 10 × 3, তাই তো, তার মানে এটা বেরোচ্ছে 3 10 30, 30 এদিকে গুণ করলে 3 7 21, 210, 3 2 6, তার মানে 6 1 6, 6 2 12, 1260 বেরোচ্ছে লসাগু করলে, ঠিক আছে। আচ্ছা, এইবার বলছে যে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। রিমেম্বার ইট, প্রশ্ন ভালো করে পড়বে। দেখো প্রশ্নে বলেছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তার মানে 20 42 63 এই সংখ্যাগুলো দিয়ে এই 1260কে ভাগ যায়, এই যে 1260 যেটা লসাগু করে বেরোলাম এটাকে ভাগ যায়, কিন্তু বলেছে 1 অবশিষ্ট থাকবে। 1 অবশিষ্ট রাখার জন্য কি করতে হবে, অবশ্যই 1260-এর সাথে 1 যোগ করতে হবে, তার মানে 1261 হবে, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। কারণ 1 যদি যোগ না করি তাহলে কিন্তু অবশিষ্ট থাকছে না, এটা মিলে যাচ্ছে, অর্থাৎ 1260কে ভাগ যাচ্ছে 20 42 এবং 63 দ্বারা, কিন্তু এখানে বলছে 1 অবশিষ্ট থাকবে, তার জন্য 1 যোগ করলাম, ওকে, মানে 1260 প্লাস 1 সমান সমান 1261, ওকে। আচ্ছা নেক্সট প্রশ্ন, 64 বলছে দুটি সংখ্যার গসাগু 12, গসাগু বলে দিয়েছে 12, তাদের অনুপাত 3:5, তাদের গুণফল কত। দেখো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যেটা করতে হবে যে সংখ্যা দুটির গুণফল সমান সমান, দেখো গসাগু গুণ লসাগু এটা করতে পারি, অর্থাৎ আমরা সংখ্যা দুটো এখান থেকে বের করতে পারি। দেখো অনুপাত বলে দিয়েছে 3:5, মানে 3x আর 5x, আমরা সংখ্যা দুটো ধরে নিলাম 3x আর 5x, আর গসাগু বলেছে 12, তাহলে 3x প্রথম সংখ্যাটা যদি 3x হয়, x এর মান যদি 12 হয়, দেখো 3 × 12 মানে কি 3 12 36, তাই তো, এটা প্রথম সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যা হলো 5x, মানে 5 12 60, এটা দ্বিতীয় সংখ্যা, তার মানে 36 আর 60, এটা হলো দুটো সংখ্যা, ঠিক আছে। এদের গুণফল বলেছে, এদের গুণফল কত দেখি, এদের গুণফল কত, তাহলে 36 আর 60 গুণ করলে আমরা পাবো 6 6 36 এর 6, 3 6 18, আর 3 21, 0 2160, এটাই অ্যান্সার, ওকে, অপশন ডি অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 66 নম্বর প্রশ্ন বলছে
20/1/2 প্লাস 30/1/3 মাইনাস স্টার ইকুয়াল টু 35/2/3 হয়, তবে স্টার চিহ্ন স্থানে কত বসবে সংখ্যাটা? চলো দেখি। দেখো 20/1/2 এটাকে আমরা যদি করি তাহলে 41/2 করতে পারি, প্লাস 30/1/3 মানে 91/3 করতে পারি। আচ্ছা, মাইনাস 35/2/3 একে আমরা 107/3 করতে পারি, ইকুয়াল টু স্টার যেমন আছে বসিয়ে দাও। এইবার এটাকে যদি আমরা করি তাহলে 6 লসাগু, তার মানে এটা হবে 3 1 3 3 4 12 123 প্লাস 2 মানে 2 1 2 9 2 18 182 মাইনাস 3 2 6 মানে 214। ওকে, এইবার কি করব? 3 2 5 আর 2 10 1 1 2 আর 1 3 305 মাইনাস 214/6। আচ্ছা, কি করব? 4 আর 5 1 আর 1 9 10 2 আর 3 91/6 ইকুয়াল টু কত করব? 6 15 90 15 15 1/6, এটাই অ্যান্সার। ওকে, অপশন সি। নেক্সট 67 নম্বর প্রশ্ন কি বলছে? একটা সরল বের করতে বলছে। আচ্ছা, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। ওকে, অর্থাৎ তোমাদের হোমওয়ার্ক দিলাম, অবশ্যই এর সঠিক উত্তরটা করে আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে জানাবে। কিভাবে করবে একটু বলে দিই। দেখো, এই যে 3034 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1002 ভাগ 20.04, এই 1002কে 20.04 দ্বারা ভাগ করবে। ঠিক আছে, কিভাবে করবে আমি একটু বলে দিই। ঠিক এই প্রসেসে করবে। ধরো 1002 আছে বাই 20.04 আছে। তোমরা কি করবে? এই পয়েন্টটা তুলে দেবে, দিয়ে 1 বসাবে, পয়েন্টের পর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য দেবে। এবার কাটাকুটি করে যেটা বেরোবে, ঠিক আছে, যেটা বেরোবে সেই সংখ্যাটা দিয়ে এই 30 34 এর সাথে মাইনাস করবে, যেটা বেরোবে সেটাই উত্তর। ঠিক আছে, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এইটা তোমরা নিজেরা করবে এবং নিজেরা এই অঙ্কটা করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। নেক্সট প্রশ্ন 68 নম্বর প্রশ্ন কি বলছে? বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? তো এই অঙ্কটা কি করবে? ওই একই রকম পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পিটিআই, যে সূত্রটা আমরা ব্যবহার করতাম। ওকে, আই মানে সুদ, সুদ বের করবো আমরা। পি আসল কত? 400 ইন্টু টি টাইম কত? 5 বছর, আর সুদের হার 6%। কাটাকুটি করো, দুটো শূন্য কেটে দাও, এবার গুণ করলে কত হবে? 120, তাই তো? এটাই অ্যান্সার, অপশন বি। নেক্সট প্রশ্ন 69 নম্বর প্রশ্ন বলছে, একটা সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো, 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, তার মানে কি 119 প্লাস 19 যদি করি 138 হবে। এই 138কে 119 দ্বারা যদি ভাগ করি তবেই তো দেখো 19 ভাগশেষ থাকছে। 119 আর 119 মানে 19, এই যে ভাগশেষ, এটাই তো ভাগশেষ, তাই তো? এটাই বলছে, তার মানে সংখ্যাটা কি 138। এই 138কে 17 দ্বারা ভাগ করতে বলছে, 138কে 17 দ্বারা ভাগ করতে বলছে এবং বলছে ভাগশেষ কত থাকবে। চলো দেখি, 8 দিয়ে করি, 8 7 8 56 6 8 8 আর 5 13 136, তারপরে 2, ভাগশেষ কত? 2। ওকে, অপশন এ, এটাই সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 70 নম্বর প্রশ্ন কি বলছে? কয়লার বাজার দর 20% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ কত হ্রাস করতে হবে? দেখো, এক্ষেত্রে কি হবে? দেখো, আমরা জানি 100 কেজি, ধরো 100 কেজি কয়লার দাম 100 টাকা, বলছে এখানে 20% বৃদ্ধি পেয়েছে বাজার দাম। ওকে, তার মানে বর্তমানে 100 কেজি কয়লার দাম হয়েছে 120 টাকা, তাই তো? তার মানে 120 টাকায় কয়লা পাওয়া যায় 100 কেজি। ওকে, তার মানে 120 টাকায় কয়লা পাওয়া যায় 100 কেজি। 1 টাকায় কত? অবশ্যই কম। আর 100 টাকায় কত? এটা যদি আমরা করি, কাটাকুটি করলে কি বেরোবে? 0 0 কাটলো, 3 4 12 4 25 100, তার মানে 25 মানে 250/3, তাই তো? তার মানে হবে 3 8 24, 1 10 3 3 9 1/3, 83/1/3, তাই তো? এইবার আমরা ধরেছিলাম কি 100 কেজি টোটাল কয়লা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 83/1/3 কেজি, অর্থাৎ 83/1/3 কেজি করতে হবে, তাই তো? মানে 100 কেজি আগে 100 টাকায় ব্যবহার করতাম,
কিন্তু এখন বেড়ে হয়েছে 100 কেজির দাম হয়েছে 120 টাকা। তার মানে এই 100 টাকার মধ্যেই আমরা কয়লার ব্যবহার করব, অর্থাৎ তাহলে কমাতে হবে 83.1/3 কেজি, অর্থাৎ 83.1/3 কেজির দাম হচ্ছে 100 টাকা। ওকে, মানে এই যে 83.1/3 কেজি, এটার দাম হচ্ছে 100 টাকা বর্তমানে। ঠিক আছে, তার মানে কতটা ব্যবহার কমালাম? আগে তো 100 কেজি ব্যবহার করতাম 100 টাকায়, এখন ব্যবহার করছি 83.1/3 কেজি 100 টাকায়। তাহলে কতটা ব্যবহার কমালাম? অবশ্যই 100 থেকে 83.1/3 মাইনাস করো, দেখো হবে 16.2/3, 16.2/3। ওকে, এই 16.2/3 কেজি কয়লার ব্যবহার আমরা কমিয়েছি 100 টাকার মধ্যে কয়লা নেওয়ার জন্য। ওকে, এটাই অ্যান্সার, অর্থাৎ অপশন ডি, এটাই অ্যান্সার। এই ছিল টোটাল 30টা প্রশ্ন ম্যাথের। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা বিষয়, যে অবশ্যই নতুন নতুন ইনফরমেশন পেতে আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল, সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু নিউ ইনফরমেশন পাবে না। ওকে, তো তার জন্য তোমাদের প্রয়োজন যে আমার যে ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল সেটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করা। ওকে, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর একটা বিষয় যে তোমাদের যদি নিজেদের প্রয়োজন মতো কোনো টপিক অনুযায়ী কোনো ক্লাসের প্রয়োজন হয়, তোমরা যদি মনে করো যে এই টপিকটা আমাদের প্রয়োজন, এই টপিকের ক্লাসটা হলে আমাদের ভালো হয়, তাহলে অবশ্যই আমাকে জানিও, অর্থাৎ আমার যে কমেন্ট বক্স ইউটিউব চ্যানেলের, সেই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে রেখো যে কোন টপিকের ওপর তোমাদের ক্লাস প্রয়োজন, তাহলে আমি সেই টপিকের ওপর তোমাদেরকে ক্লাস দেব। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। চলো, থ্যাংক ইউ, টাটা।